পটেটো নিয়ে একটু সার্চ দিলে যে কেউ এখন তো ইন্টারনেটে সবারই অ্যাক্সেস আছে, পটেটো ম্যানেজমেন্ট, পটেটো ডিজিজ ম্যানেজমেন্ট, এগুলি যদি দাও তুমি অনেক তথ্য পেয়ে যাবে এবং তোমাকে কনসাইজ ওয়েতে হোয়াট আর দ্য পেস্টের মধ্যে প্যাথোজেনের কথা বলেছি ইন টার্মস অফ ডেভাস্টেশন এফেক্ট, ফাইটোপথরা ইনফেস্টেন্স, তার ম্যানেজমেন্টের এক বিরাট প্রোটোকল তুমি পাবে অনেকগুলো স্টেপে, বিভিন্ন রকমের মিক্সচার অফ ফাঞ্জিসাইড ব্যবহার করে রিকমেন্ডেশন আছে বিভিন্ন কোম্পানির। সিনজেন্টা ইজ অ্যানাদার কোম্পানি, অটো ক্রপ কেয়ার ইজ অ্যানাদার কোম্পানি। আরো দেশি এবং বিদেশি অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন লেভেলে তোমার এই পেস্টিসাইড মার্কেটিং করে, তো তাদের ওয়েব পেজে গেলে তুমি একটা ভালো রিকমেন্ডেশন পাবে। তবে মাই ওপিনিয়ন হলো যে যতক্ষণ পর্যন্ত না আমরা কমিউনিটি ফার্মিং করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কস্ট মিনিমাইজ করতে পারবো না। কারণ আমি প্রিভেন্টিভ স্প্রে করছি কেন, ধরে নিচ্ছি যে আমার রোগ হয়ে যাবে মাঠে, তো রোগ না হওয়ার জন্য যে উদ্যোগটা দরকার এককভাবে কি সম্ভব নয়, তার হোল ফিল্ড যত ফার্মার পটেটো চাষ করবে সবাই যদি সচেতন থাকে তাহলে কিন্তু আর এত খরচ করতে হয় না। তা আমাদের প্রোডাকশন কস্ট মিনিমাইজ করার জন্য একটা ভালো রাস্তা হলো কমিউনিটি অ্যাওয়ারনেস এবং কালেকটিভ ফার্মিং যদি করা যায়। তা এখন ছোট ছোট ফার্মাররা এই 1 বিঘা 2 বিঘা করছে, যদি তুমি একটা স্কেল অফ অপারেশনে যাও, দিস ফিল্ড ইজ ভেরি গুড ফর পটেটোস ফর এক্সাম্পল, দেন হোয়াই নট টেক থাউজেন্ডস অফ একর টুগেদার, তখন কিন্তু তোমার এই খরচ অনেক কমে যাবে। কারণ এভরি কর্নার এন্টারপ্রেনার্সরা তখন কি করবে, খেয়াল করবে যে আমি কেন অযথা খরচ করব, বরং আমি স্যানিটেশনের দিকে বেশি গুরুত্ব দিব, আমার মাঠে যেন কোনো রকমের এলোমেলো জীবাণুর উৎস ছড়িয়ে না পড়ে একদম শুরুতে খেয়াল রাখবো। তাহলে তার আমি ওষুধ ছিটানোর দরকার নাই, রোগী হয় না ওষুধ ছিটাচ্ছি কেন ভয়ে। যদি হয়, যদি হওয়ার কারণটাকে যদি আমি এলিমিনেট করতে পারি, মিনিমাইজ করতে পারি, প্রোডাকশন কস্ট বি ভেরি ভেরি মিনিমাইজড। তো আগেও বলেছি পটেটোর সিডি চলে যায় প্রায় 40% 50% কস্ট। আরো বিরাট কস্ট হচ্ছে তোমার এই ডিজিজ ম্যানেজমেন্ট। ডিজিজ ম্যানেজমেন্টটা যদি একটু সুন্দর করা যায় তাহলে তো উৎপাদন অনেক ভালো হবে, কম খরচে হবে, তাহলে তার ইউটিলিটি বেড়ে যাবে, রিটার্ন ফ্রম দ্য ফার্ম বাড়বে। তো বাড়তে গেলে কোন জায়গায় বাড়বে, একটা হলো ডাইরেক্ট যদি তুমি এটাকে ইউটিলাইজ করো, তো দেখো আমাদের দেশে আলু উৎপাদন হবে, সবাই কিন্তু ওই আগের মতোই খায়, খেলো না, অবহেলা। তো শুরুতেই যদি আলু উৎপাদনের সময় থেকেই যদি লোকেরা চাল ডাল তো সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, শুকিয়ে রাখা যায়, আলু তো আর শুকিয়ে রাখা যাচ্ছে না, তো সেগুলো তুমি যদি একটু দেরি করে খাও, আলুটা কি বেশি খাই আমরা সিজনের শুরু থেকে, তাহলে তো কোল্ড স্টোরেজে রাখার দরকার হয় না। দেখো ব্যবস্থা কিন্তু আসলে আমাদের হাতের কাছে আছে। আলু যদি আমরা ডেইলি ডায়েটে অল্প করে খাচ্ছে, 1 কেজি দিয়ে হয়তো 2 দিন খাচ্ছে কোনো একটা ফ্যামিলি, 5 কেজি যদি আমি খাই ভাতের পরিবর্তে বা ভাত একটু কম খেয়ে, তাহলে আলুর ব্যবহার বেড়ে যেতে পারত। বেড়ে গেলে কি হতো, এটা কোল্ড স্টোরেজের চাপ কমে যেত। কোল্ড স্টোরেজে নেওয়া মানেই হলো once you take an allotment for preservation of potato, তো তুমি এই যে আজকে সিজনের শেষেও যদি আলু আনো যে দাম দিতে হবে, শুরুতেও তাই, কারণ তার তো স্পেস একবার অকুপাই করেছো, সিজনের পরে তো আর সে আলু পাবে না কোল্ড স্টোরেজে, তো তখন কোল্ড স্টোরেজে কিন্তু টাকা দিতে হয়। একবার ঢুকালা 2 মাস পরেই বের করে নিলা, স্টিল ফর দ্য হোল সিজন তোমাকে পে করতে হবে, কারণ ওই কোল্ড স্টোরেজকে তো তার স্টোরেজ চালু রাখতে হবে আনটিল দ্য লাস্ট ডে। আবার নতুন আলু উৎপাদন হওয়া পর্যন্ত এই আলুকে তার কোল্ড স্টোরেজে রাখতেই হবে, কারণ কেউ কেউ সময় সময়ে সেই আলুকে কোল্ড স্টোরেজে বাজারজাত করবে, এই জন্য তোমাকে চার্জ দিতে হয়। এই চার্জ দিলা কিন্তু আলু ঠিক মতো উপযোগী হলো না কোল্ড স্টোরেজে রাখার জন্য, দিস ইজ অলসো এ ফ্লপ টু ইউর বিজনেস। তাহলে আলুকে কি করতে হবে, আলুকে মাটি ভালোভাবে ম্যাচিউর করে নিতে হবে যাতে সারা বছর সংরক্ষণ করা যায়, তার স্কিনটাকে ডেভেলপ করতে দিতে হয়। এই জন্য হারভেস্টিং এর আগে আলুটাকে তোমার একটু চামড়াটা পুরু হতে দিতে হয়, যাতে হারভেস্টিং এর সময় ধকলটা সহ্য করতে পারে, কোথাও ব্রুজিং হয়ে গেলে তাকে কিউরিং করতে হয়। The curing is also one of the very important procedure for underground crops. The first year পড়েছ, আমার স্লাইডগুলোতে ওখানে একটা ইঙ্গিত দেওয়া আছে। তারপরে সর্টিং করতে হয়, ডিজিজ ম্যাটেরিয়াল যদি তোমার এই বস্তার মধ্যে ভরে রেখে দাও সারা বছর, তো বা একটা পচে গেছে রটেন পটেটো, then it will cause other potatoes to be rotten, then you lose every
এভরি সিঙ্গেল পটেটো ইন এ ব্যাগ। আবার এক ব্যাগ পচে গিয়ে আরেক ব্যাগকে পচাচ্ছে, এমন যদি হয় তাহলে দ্য হোল লট ক্যান বি ড্যামেজড। তো এই জন্য পটেটোর প্রতিটা বিজনেস, প্রতিটা অপারেশন খুবই সেন্সিটিভ, কারণ একে নিয়ে যেহেতু ব্যবসা বেশি, সুতরাং ব্যবসা যেখানে বেশি সেখানে রিস্কও আছে অনেক রকমের। তো তোমার কোল্ড স্টোরেজে পটেটো ঢুকানোর আগে কোল্ড স্টোরেজে তাপমাত্রা নিয়ারলি তোমার জেনারেল পটেটোর জন্য 3 ডিগ্রি রাখতে হয়, সিড আলুর জন্য রাখতে হয় আরো বিলো নিয়ারলি 1 ডিগ্রি সেলসিয়াসের মতো, 1 to 2 ডিগ্রি বা ম্যাক্সিমাম 3 ডিগ্রি। আর যদি খাবার আলু রাখতে চাও 3 to 4 ডিগ্রি। আর যদি আবার প্রসেসিং পটেটো রাখতে চাও তো তখন তোমাকে সাপ্রেসেন্ট ব্যবহার করতে হবে, স্প্রাউট সাপ্রেসেন্ট, সিআইপিসির কথা বলেছি আগের দিন। তো সিআইপিসি তার সাথে ফিউমিগেট করে মডারেট টেম্পারেচার 12 ডিগ্রি 10 to 12 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তাহলে ব্রাউনিং হয়ে যায়। এই যে ইন্ডাস্ট্রিটা, এটা একটা বিজনেস অপরচুনিটি ফর মেনি পিপল এন্ড মেনি পিপল আর মেকিং মানি। So at the end, summary হলো potato producers are also generally very rich, potato processors are even richer, আর পটেটোকে যারা এক্সপোর্ট করবে তাদেরকেও বিরাট আয়োজন নিয়ে নামতে হবে, কারণ তোমার ইন্টারন্যাশনাল ডিমান্ডকে ফুলফিল করতে গেলে কোয়ালিটি অ্যাসিউরেন্স কন্ট্রোল করতে হবে। আমাদের দেশে কি হয়েছিল, একটা ভালো অপরচুনিটি তৈরি হয়েছিল পটেটো এক্সপোর্ট করার। কিছু দুষ্ট লোক বাজার থেকে পটেটো কিনে এলোমেলো পটেটো এগুলোকে তোমার এক্সপোর্ট করেছে, দেন কোয়ালিটি কুড নট বি মেনটেইন, তারা যা চায় তা না, এই আলুর সাথে চলে গেছে অনাকাঙ্ক্ষিত ভাইরা কি বলে ডিজিজ স্যাম্পল চলে গেছে, তো দেন ফাইটোস্যানিটারি রেগুলেশনে তাদের দেশে এটা খুব খারাপ রিমার্ক করেছে, তো ইউরোপিয়ান কান্ট্রি গুলো আমাদের পটেটো নিতে অস্বীকার করেছে। তো দ্যাট ইজ রিয়েলি সেটব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি। আমাদের যদি সততা থাকে, আমরা যদি রিয়েলি গুড স্কিল ওয়ার্কার হই, অথেন্টিকেটেড টু আওয়ার পারপাস হই, তখন কিন্তু এই পটেটো যেমন আজকে টপ 10 প্রডিউসারের মধ্যে আমরা আছি, আমরা আরো উপর দিকে থাকার সুযোগ আছে, কারণ এখন পর্যন্ত আমাদের দেশে প্রায় 20 to 30% গুড কোয়ালিটি সিড হচ্ছে মাত্র। তো দিস ইজ এ চ্যালেঞ্জ ফর অল অফ আস, যারা এগ্রিকালচারের সাথে জড়িত রয়েছে, যারা ফার্মিং এর সাথে জড়িত আছে, যারা ব্যবসার সাথে জড়িত আছে, এগ্রিকালচারকে ঘিরে, এগুলো কালেকটিভ এবং ইনক্লুডিং দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট। পলিসিটা অনেক সময় আরো একটু রিভাইজ করার দরকার আছে, কৃষক বান্ধব হওয়া দরকার, ইন্ডাস্ট্রি বান্ধব হওয়া দরকার। যখন এটা হবে তখন আমাদের পটেটো কিন্তু আমরা আরো ভালো মার্কেট পাবো, আমাদের প্রডিউসাররা আরো এনথুসিয়াজম নিয়ে আরো ইনভেস্ট করবে আরো বেশি। এখন এই পটেটোর বীজ নিয়ে একটু কথা আছে, যেটি আমি আজকে স্লাইডে বলতে চেয়েছিলাম। একটা হলো যে পটেটো টিউবার থেকে যখন আমরা গ্রো করি তখন তার কিন্তু ওই যে ডিসপার্সাল অফ প্যাথোজেন থ্রু সিড বর্ন ডিজিজ কিন্তু পাস হয়ে চলে যাচ্ছে টু দ্য নিউ ক্রপ থ্রু পটেটো টিউবার্স। এই টিউবারের অল্টারনেটিভ যেটা হতে পারতো ট্রু পটেটো সিড। তো ট্রু পটেটো সিড কেন এটা আমাদের দেশে এটাই ব্যবহার করা হয় না, কারণ হলো পটেটোকে তোমার ফ্লাওয়ারিং করাতে হবে, পটেটো পট তৈরি করতে হবে, এটা একটা মানে একটা ঝামেলার ব্যাপার। তো পটেটো ইন টার্মস অফ দেয়ার সানলাইট রিকোয়ারমেন্ট, যেটাকে আমরা ফটো পিরিয়ড রেসপন্স বলি, পটেটো ইজ লং ডে প্ল্যান্ট। তা আমাদের দেশে চাষ করছি আমরা শর্ট ডে সিচুয়েশনে, কারণ উই নিড লো টেম্পারেচার ফর টিউবারাইজেশন, 10-20 ডিগ্রি অর বিলো লাগবে টিউবারাইজেশনের জন্য। আমি টিউবার চাচ্ছি অ্যাজ মাই ক্রপ। তো এখন এই টিউবার থেকে আমি কবে গাছ হবে, সেই গাছ থেকে আমি ফুল ফোটাবো, ফুল ফোটাতে গেলে তোমার লং ডে দরকার। লং ডে মানে তার ক্রিটিক্যাল একটা ডে রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা ক্রপের, তো ক্রিটিক্যাল ডে রিকোয়ারমেন্টের বেশি হতে হবে। ইট রিকোয়ার্স ওভার 16 আওয়ার্স এর বেশি তার দরকার পটেটোতে ফ্লাওয়ারিং হওয়ার জন্য। তো কিছু কিছু দেশি জাতের পটেটো আছে যেটা নাকি তোমার এমনিতেই মাঠে ফুল ফোটে, কিন্তু ভালো উন্নত জাতের বিদেশি জাতের পটেটোকে যদি তুমি ফুল ফোটাতে চাও, then it requires long day conditions along with low temperature for the plant to grow very well. এই সিচুয়েশন আমাদের দেশে সব জায়গাতে একেবারেই নাই।
উত্তরবঙ্গে বিশেষ করে ঠাকুরগাঁও এলাকাতে ওখানে এটা লং ডে, রিলেটিভলি লঙ্গার ডে পাওয়া যায়। ওখানে কুল পিরিয়ড রিলেটিভলি লঙ্গার। ওই সমস্ত জায়গায় কিছু স্টাডি করে দেখা গেছে যে সাকসেসফুলি আমাদের দেশেও ট্রু সিড তৈরি করা সম্ভব। তো ট্রু সিড হলে সেই বীজ থেকে কিভাবে আলু চাষ করবে? তো নর্মালি ওই ট্রু সিড গুলোকে তোমার যেভাবে নাকি তামাকের বীজ, অন্যান্য ফসলের বীজ তৈরি করা হয়, এইভাবে তোমার সিড কালেক্ট করে রাখতে হবে। আরে তুই করে এটাও হবে না, দেখ প্রথম কয় অক্ষর দেওয়া আছে। কি কিছু বলছো কেউ? 1 থেকে হবে। হ্যালো, if you are not talking to me then you should mute yourself. আর যদি আমাকে বলতে চাও then yes you unmute yourself. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছিল কে? মিজান স্যার। কোনো কোশ্চেন আছে? আরো কোশ্চেন আছে কিছু? ওকে, তাহলে ট্রু পটেটো সিড কে লাগাতে হবে নেক্সট ইয়ারে টু ডেভেলপ স্মল টিউবার্স। সরাসরি ট্রু পটেটো সিড থেকে কমার্শিয়াল পটেটো কাল্টিভেশন সম্ভব হয় না। তাহলে পটেটো সিড যদি ট্রু পটেটো সিড যদি করতে পারো, মানে বীজ যেটা তোমার দুটো প্ল্যান্টের ইউনিয়নের মাধ্যমে হবে, ফ্লাওয়ারিং হবে, ফ্লাওয়ার থেকে পট ডেভেলপ করবে, সেই পটের মধ্যে যে সিড হয় দ্যাট ইজ আ কন্ট্রিবিউশন অফ টু ডিফারেন্ট প্যারেন্টস। তাহলে কি হলো, আলু তার নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু আর ধরে রাখলো না, কারণ এখন সেক্সুয়াল প্রোপাগেশন হতে যাচ্ছে। The true potato seed এর মাধ্যমে you will not get the true type of the variety. তো এটাও একটা প্রবলেম। ট্রু সিড এর মাধ্যমে যদি তুমি বীজ উৎপাদন করো এবং সেই বীজের মাধ্যমে যদি আলু চাষের উদ্যোগ গ্রহণ করো, তাহলে যে অরিজিনাল যে ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটির হুবহু বৈশিষ্ট্য তুমি পাবে না। আর উৎপাদনের আরেকটি ঝামেলা হলো যে সেই বীজ লাগিয়ে প্রথম বছর যে আলু পাওয়া যাবে সেগুলি খুব টাইনি, ভেরি স্মল, পি লাইক, মটরশুটির মতো ছোট ছোট আলু হবে। নাথিং রং ইন ইট। যে সমস্ত দেশে টিপিএস ব্যবহার করে, তাহলে তারা টিপিএস মানে ট্রু পটেটো সিড। ট্রু পটেটো সিড যারা ব্যবহার করে তারা ফার্স্ট জেনারেশনে সিড ব্যবহার করে মাইক্রো টিউবার তৈরি করে, স্মল টিউবার্স। এটা তারা কোল্ড স্টোরেজে রেখে দেয়। পরের বছরে মাইক্রো টিউবার থেকে তারা কমার্শিয়াল কাল্টিভেশন করে। So this process is technically feasible in our country, but not for general farmers. এই জন্য আমাদের এই ছাত্রছাত্রীরা যারা মেধাবী ছাত্রছাত্রীরা কৃষি পড়তে এসেছে, তারা যদি এন্টারপ্রেনার হতে চায়, they can find a land, they can add additional light hours to their program. তাহলে তারা কি করবে, একটা নেট হাউস তৈরি করবে, নেট হাউসের মধ্যে তারা এক্সট্রা লাইট দিবে, তারা লাইন মেনটেন করবে, মেল লাইন, ফিমেল লাইন। তো তাদের মধ্যে হাইব্রিডাইজ করবে, মানে তারা ন্যাচারালি হাইব্রিডাইজ হতে দিবে। যদি ওখানে মেল স্টেরাইল লাইন পাওয়া যায়, তাহলে আর ইমাস্কুলেশন, হাইব্রিডাইজেশনের যে প্রসেস, এটা ইজি হয়ে যাবে। তোমাকেই বুঝতে হবে যে কোন প্যারেন্টের মধ্যে ক্রস করে তুমি সিড তৈরি করবে। এটা সিলেক্টিভ ব্রিডিং এর মতো অবস্থা, যে নেট হাউসের মধ্যে তুমি একটা মেল লাইনের গাছ লাগাবে টিপিএস তৈরি করতে গেলে, তারপরে ফিমেল লাইনের গাছ লাগাবে। তো মেল লাইন 15 দিন পর পর কয়েকটা স্টেজে লাগাতে হয়, যাতে করে ডিউরিং দ্য গ্রোয়িং পিরিয়ড তোমার অ্যাভেলেবিলিটি অফ পোলেন থাকে ফর পড ফরমেশন, কারণ ফার্টিলাইজ না হলে পড তৈরি হবে। তো দিস ইজ এ রিয়েলি এ টেকনিক্যাল ইস্যু, যেটা আমি বিশ্বাস করি educated people like our students can very easily hold it. তোমার যে আগেও বলেছি যে ফার্স্ট ইয়ারে পড়ে যদি আর না পড়তে, সাধারণভাবে কি হবে, 90%, 99% of our student will be upset. কিন্তু তোমার যদি শক্তি থাকে, সাহস থাকে, ওই নলেজকে নিয়ে তো তুমি অনেক বড় পণ্ডিত হতেই পারতে। কিন্তু আমাদের সিস্টেম কিন্তু এটাকে অ্যাকোমোডেট করে না। সবাই ডিগ্রি নাই, কি হলো তার, আর সে নিজেও কিন্তু হতাশায় ভুগবে। এই জন্য আমাদের এখন ইউনিভার্সিটি এডুকেশন নিতে হচ্ছে। বাট নট নেসেসারিলি all will be making good money after the degree. কিন্তু কেউ যদি এন্টারপ্রেনার হয়, তাহলে তার তো সুযোগ ছিল।
বা গ্রাজুয়েট হয়ে হতে অসুবিধা কি? এই সমস্ত সুযোগ আছে। You need to really look into the potentiality of your learning. The learning when put to action is power. এই পাওয়ারটা তো আমরা অ্যাচিভ করতে গেলে কাজে নামতে হবে। আমরা কিন্তু সব ভ্যানিটি, সব চলে যাচ্ছে ডিগ্রির পর ডিগ্রি, তাই না? সবাই স্যার হয়ে যাচ্ছে, স্যার হলে তো কাজ করবে কি? Some of the teachers should also be, part of the business as well to initiate and help. I hope I would be one of them, and I did some entrepreneurship as well. আমি তোমাদেরকে উৎসাহিত করব যে অসংখ্য লোক এই পটেটোকে ঘিরে বিরাট ব্যবসায়ী আছে। তারা এক্সপোর্টার, তারা প্রসেসর, তারা প্রিজার্ভেশনে কাজ করছে, স্টোরেজে কাজ করছে। দে আর ইনভেস্টিং দেয়ার মানি ইন দ্য প্রোডাকশন সিস্টেম, দে আর ডিলিং উইথ লটস অফ কি বলে এগ্রিকালচারাল ইনপুটের ব্যবসা করছে। তা আমরা শুধু একটা ভ্যানিটি, একটা সবাই চাকুরি হয়ে যেতে চাই। So this is not the real answer for a community to grow, even an economy to run. তো যার জন্য এই অপশনগুলো বোধহয় সামনের দিকে আমাদের ছাত্রছাত্রীদের নিতেই হবে। এবং অনেক দেশেই তোমার এগ্রিকালচার যারা পড়তে আসে তারা ওই ডিগ্রি করার জন্য পড়তে আসে না, তারা পড়তে আসে টু বিকাম এন্টারপ্রেনার, কারণ এগ্রিকালচার ইজ এ বিজনেস and it's a serious difference normal পেশাজীবী লোকদের থেকে ডিফারেন্ট। Yes, somebody will be scientist, somebody can be teacher, can be researcher, this and that, no problem, but বড় অপরচুনিটি গুলি নেওয়ার জন্য বড় সাহস দরকার হয়। তো সেটা অনেক সময় আমাদের থাকে না, কারণ আমাদের এগ্রিকালচার যারা পড়তে আসে তারা অধিকাংশই আমরা মিড ইকোনমি লেভেলের লোক। তো তার পিছনে কেউ টাকা খরচ করতে চায় না। তারপরে সোশ্যাল প্রেস্টিজ, দিস এন্ড দ্যাট, এই ছেলের বিয়ে হবে কোথায়, কি করবে কি, এই সে এলোমেলো চিন্তা ভাবনা প্রত্যেক বাবা মাকে পেয়ে বসে। তো তারাও দেখা যায় অনেক সময় এই ধরনের বড় সাহসিকতার পরিচয় দিতে পারে না। বাট কেন আমি এটাকে গুরুত্ব দিচ্ছি, যে শুধু এই যে টিপিএস নিয়েও যদি কেউ কাজ শুরু করে এবং এটাকে বিজনেস হিসাবে দেখতে পারে, তারপরে তো প্রোডাকশন কিন্তু অনেক সস্তা হয়ে যাবে। কিন্তু বাজারে হয়তো সে আলুর বলবে ও এটা তো ডিফারেন্ট কেন, তো সে যদি প্রসেসর হয় আর সে যদি ওখান থেকে স্টার্চ আইসোলেট করে ফেলে, তাহলে production cost of potato will be very minimized because they are using very low cost seed through proper seed. কিন্তু এই টেকনোলজিটা থেকে তো আয়ত্ত করার মতো সেই ব্যক্তিকে হতে হবে, এটাকে ব্যবহারকারী হতে হবে। আমি বলেছি 40% তোমার কস্ট চলে যাচ্ছে শুধুমাত্র বীজের কারণে। such a big investment, at the least 40%। আমি যদি ট্রু পটেটো সিড ব্যবহার করতে পারতাম তাহলে কি হতো, প্রোডাকশন কস্ট কুড বি ভেরি মিনিমাইজড। যদিও আমাকে একটা সাইকেল আমাকে প্রোডাকশন সিস্টেমে বীজের জন্য সময় দিতে হবে, নাথিং রং, স্টিল উড বি চিপার। করছে তো অনেক দেশে, কিন্তু সেই পটেটো হয়তো একই রকম হবে না। একই লটের পটেটোর মধ্যে বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, কারণ দে উইল বি অল হাইব্রিড এনিওয়ে and they will be all different। কিন্তু ক্ষতি কি, যদি সে আলু থেকে তুমি শুধু স্টার্চ নিতে চাও, সেই আলু থেকে যদি তুমি পটেটো পাউডার করতে চাও, বা ওগুলো থেকে সর্টিং করে তুমি যদি চিপস তৈরি করো, বড়গুলো চিপস করলে ছোটগুলোকে স্ম্যাশ করে স্ম্যাশ পটেটো, কত রকমের প্রোডাক্ট এখন বাজারে পাওয়াই যায় আলু থেকে উৎপাদিত। তো সেগুলো কিন্তু অপরচুনিটি গুলো কে নিবে? পিপল আদার দেন আওয়ার এগ্রিকালচারিস্ট, ফর শিওর। কারণ আমাদের সেই সাহস অনেকের হবে না, বাস্তবে হবে। আমাদের হাত পা বাঁধা রয়েছে বিভিন্ন জায়গায় এবং আমরা এটাকে ওভারকাম করার জন্য কোনো প্রস্তুতিও নিচ্ছি না। The leadership in the commerce and agriculture is not driven by agriculturists. একেবারেই না, একেবারে স্লিম, একজন দুজন 100 মধ্যে বা 1000-এর মধ্যে একজন পাওয়া যাবে যার ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার, সে এগ্রো বিজনেসের সাথে জড়িত আছে। The future for Bangladesh agriculture would be commercialization, এবং সেখানে কিন্তু আমাদের অবস্থান শক্ত করতে চাইলে আমাদের চিন্তা ভাবনার দরকার আছে। তাহলে পটেটোর এটা একটা ক্রিটিক্যাল জায়গা। যে আপনি কোন ব্যবসা শুরু করছেন স্যার? I was one of the founder of a কি বলে এগ্রিকালচার কোম্পানি। তো তারা কাজ করছে, আমি জাস্ট অ্যাজ এন ইন্সপিরেটর, আমি জাস্ট অ্যাডভাইজারি লেভেলে কাজ করছি। তা আমার ছাত্রছাত্রীরা করতে চাইলে I will be also facilitating, এটাই আমি বলতে চাইছি।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ভালো আছেন? কে বলে ভালো আছি ক্লাসের মাঝখানে? হ্যাঁ ভালো আছি তো, তাই তো ক্লাস নিচ্ছি। আমি ব্যবসার কথা বলছি, আমার ছাত্রছাত্রীরা কেউ ব্যবসা করতে চায় কিনা ইন দ্য ফিউচার কৃষিকে দিয়ে। তো আমি তো পটেটো ইজ বলছিলাম ওয়ান অফ স্যার দা। আপনাকে কিছুদিন আগে, বলো। বলছিলাম স্যার কিছুদিন আগে ফোন দিয়েছিলাম স্যার আপনাকে। হাই হাই। ওকে। তাহলে পটেটো TPS is one of the way to really go for seed of different type. আর টিস্যু কালচারের মাধ্যমে তোমাকে রিজুমিনেট করা যায় ভ্যারাইটিকে। তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর পটেটো সেক্টর। কারণ তুমি যদি ওই বীজ আলু থেকে বীজ টিউবার থেকে পরের বছর চাষ করো এবং তুমি সেই বীজ আলুকে নিয়ে কয়েক বছর চাষ করতে থাকো, তখন পটেটোতে তোমার একুমুলেশন হবে ভাইরাস এন্ড দেন মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, ভাইরয়েডস, যেগুলো তার সজীবতাকে তার তেজকে কমিয়ে দিবে। তখন সেই আলু থেকে ফলন খুব কম পাওয়া যায়। এই জন্য এভরি 2 or 3 years পর পর তোমাকে ফ্রেশ লট থেকে সিড ব্যবহার করতে হবে। তো সেই সিড তৈরি হয় কিভাবে? যে ইউ স্টার্ট উইথ টিস্যু কালচার, এবং টিস্যু কালচারের মাধ্যমে ফার্স্ট জেনারেশনে তুমি পটেটো প্ল্যান্টলেট তুমি তৈরি করলে ল্যাবরেটরিতে, সেই প্ল্যান্টলেট তুমি নেট হাউসের মধ্যে চাষ করবে। তো নেট হাউসে চাষ করলে ওখানেও আবার ঠিক সিমিলার জিনিস, প্রথম তোমার মাইক্রোটিউবার তৈরি হবে। ওই প্ল্যান্টলেট ছোট্ট গাছ টিস্যু কালচার করে যে গাছ পেলে সেই গাছকে বলা হচ্ছে প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট লাগাবে in a very restricted environment under net house condition. আমাদের দেশের লোকেরা একেবারে মশারি বানিয়ে ফেলে, মশারির ভিতরে বাঁশ দিয়ে টেনে মাঠের মধ্যে মশারি স্থাপন করে তার ভিতরে চাষ করে। It's the same thing, net house or temporal net house. তো ওখানে যাতে কোনো রকমের জাপ পোকা ঢুকে না যায়, কোনো রকমের বাইরে থেকে ভেক্টর না ঢুকে, ফাইটোস্যানিটারি কন্ডিশনটিকে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো সে গাছ থেকে যে টিউবার পাওয়া যায় সেটাকে বলা হয় মিনি টিউবার। তো মিনি টিউবার ব্যবহার করে ওটাকে আবার স্টোর করে রেখে দিতে হয় 1 বছর। তো পরের বছরে তুমি সেই মিনি টিউবার ব্যবহার করে আবার আন্ডার নেট হাউস কন্ডিশন পটেটো তৈরি করবে। তাহলে 2 সাইকেল প্রোডাকশন হলো। এখন এর পরের বছর গিয়ে খোলা মাঠে আলু চাষ করা হয়। ফার্স্ট 2 জেনারেশনে তোমার বেসিক সিড তৈরি হয়, তারপরে প্রি বেসিক এন্ড বেসিক সিড। এই বেসিক সিডকে ব্যবহার করে ফাউন্ডেশন সিড তৈরি হয়। খোলা মাঠে যে চাষ করা হলো, পরের বছর থার্ড ইয়ারে গিয়ে তখন যে আলু পাওয়া যাবে সেই আলুকে, এটাও অনেক দামি আলু এবং সকল ধরনের রোগ বালাই থেকে এটাকে প্রোটেকশন দেওয়া হয়, কিন্তু এখন আর নেট হাউসে নয়, থার্ড ইয়ারে গিয়ে তোমার খোলা মাঠে সে আলুকে চাষ করা হয়। And then this potato is called foundation grade seed. The সিডের বিজনেসের ক্ষেত্রে বা সিডের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা স্তর আছে। একটা হলো ব্রিডার সিড, যেটা নাকি একেবারে টপ গ্রেডের ফার্স্ট জেনারেশন সিড, যেটা ব্রিডার তৈরি করে। তো পটেটো যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে যখন আবার উৎপাদন করা হয়, সেই স্ট্যান্ডার্ডের বীজ তৈরি হয়। তো ব্রিডার সিড, ওই যে বেসিক সিড বললাম, প্রি বেসিক মানে প্রি ব্রিডার, ব্রিডার, এগুলি 2 জেনারেশন চাষ হলো কোথায়? নেট হাউসের মধ্যে। থার্ড জেনারেশনে গিয়ে ফাউন্ডেশন সিড। তাহলে সিড ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস হলো একেবারে টপ গ্রেডের সিড হচ্ছে ব্রিডার সিড, তারপরে জেনারেশন হচ্ছে ফাউন্ডেশন সিড, তারপরে এটাকে বলা হয় রেজিস্টার্ড সিড, তারপরে জেনারেশন হলো সার্টিফাইড সিড। এইভাবে কিন্তু বীজ উৎপাদনের প্রক্রিয়া চলে। তো আমাদের দেশে একটা এক্সট্রা ক্লাস এখানে অ্যাড করা হয়েছে টু ফ্যাসিলিটেট এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইভেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। সেটাকে বলা হয় TLS, ট্রুথফুলি লেভেল সিড। মানে তুমি ভালো বীজ উৎপাদন করবে, তুমি ডিক্লেয়ার করবে তোমার বীজের গুণগত মান কেমন, জার্মিনেশন কেমন, দিস এন্ড দ্যাট, কোয়ালিটি কেমন,
then people will buy from you on your own credential, তোমাকে দেখে, বা তোমার স্যার বিক্রি করলো যে স্যারের প্রোগ্রামের বীজ, তাহলে এটা আমার দক্ষতা, যোগ্যতা, আমার ক্রেডেনশিয়াল, তোমার দক্ষতা, যোগ্যতা, তোমার বিজনেস পলিসি, তোমার সম্মান, তোমার প্রতিপত্তি এর সাথে জড়িত থাকবে। এই ধরনের একটা বীজ ক্লাস তৈরি করা হয়েছে বাংলাদেশে, যাতে করে ফার্মার টু ফার্মার, পার্সন টু পার্সন বীজ বিপণন এবং এভেলেবল করার সুযোগ সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে TLS, ট্রুথফুলি লেবেলড সিডস। আমি ক্লাসে অফ করে দেব। তাহলে এখন এই আলু যে আমি যাচ্ছি ট্রুথফুলি লেভেল সিড করতে, অনেকগুলো জেনারেশন পেরিয়ে, ফার্স্ট জেনারেশন নিট হাউসে, এটাকে আমরা বলছি বেসিক সিড বা প্রি বেসিক সিড, পরের জেনারেশনে আবার বেসিক সিড, এটাকে ইন আদার টার্ম কি বলা যেতে পারতো, প্রি ব্রিডার এন্ড ব্রিডার। তারপরে জেনারেশনে যাচ্ছে ফাউন্ডেশন সিড। ফাউন্ডেশন সিডকে কাজে লাগিয়ে সরাসরি সার্টিফাইড সিড করতে পারো, আর একটা মিড লেভেলের ক্লাস আছে, সেটাকে বলা যায় রেজিস্টার্ড সিড। এই প্রত্যেক সিড ক্যাটাগরির বিভিন্ন রকমের ট্যাগ থাকে, তার মার্কিং থাকে। তুমি এই বস্তার মধ্যে কোন ধরনের মার্কিং দিচ্ছ, এগুলো গভর্নমেন্টের একটা রেগুলেশন আছে সিড কোয়ালিটি মেনটেন করার জন্য, তার জেনারেশন চেনার জন্য, কোয়ালিটি চেনার জন্য। সার্টিফাইড সিড ব্যবহার করে তুমি ট্রুথফুলি লেভেল সিড তৈরি করতে পারো, সেটিকে মার্কেটিং করতে পারো। তাহলে এখানেও আমার 4 জেনারেশন 5 জেনারেশন তোমার শুধু বীজ উৎপাদনেই লাগে। এটাও একটা বিরাট ইন্ডাস্ট্রি, অনেকে এখানে প্রচুর ইনভেস্ট করে, টাকা পয়সা বিনিয়োগ করে, লাভবান হয়। ভালো ম্যানেজমেন্ট করতে পারলে তারা শাইন করে। তাহলে সিডকে নিয়েও বিরাট একটি সেক্টর পটেটোতে আছে, রাইট ফ্রম টিস্যু কালচার টু কমার্শিয়াল সিড। এবং সাধারণভাবে মনে করে যে আলু এখন 50 টাকায় বিক্রি হচ্ছে, এটা যদি খাবার আলু হয়ে থাকে, বীজ আলু এর চেয়ে দ্বিগুণ দাম হওয়ার কথা সবসময়। অনেক সময় ফার্মাররা ভালো দাম পায় না, ডিসকারেজড হয়ে যায়। কিন্তু যারা পরিকল্পিতভাবে কাজে নামে, একবার লস হলে আরেকবার গেইন করে, এভাবে করে করে কিন্তু তারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে যায়। আমার মনে হয় আজকে কিছু সময় চলে গেল স্লাইডে নাড়াচাড়া করতে, আই কুড নট মেক ইট। আমার মনে হয় কম্পিউটারে একটু ঝামেলা হচ্ছে। In the next class I will maybe borrow my children's computer and then try to use it. আর আমি দেখবো যে if not আমি আমার ইয়ে থেকে, মোবাইল থেকে ম্যানেজ করতে পারি কিনা। I will give a trial on this. আমরা পটেটো ক্লাসটা আমি আজকে ক্লোজ করব। আর যারা আমাকে একটু এসএমএস করে দিও বা এখানে চ্যাট বক্সও দিতে পারো, যারা আমি একটু কথা বলতাম। আমি শুনবো। আমি একটু আগে দেখে নেই আমি যা জানতে চেয়েছি। তো আমি একটু চ্যাট বক্সে যদি তোমরা কেউ একজন একসাথে দিয়ে দাও যে হু আর দা CR ক্লাস রিপ্রেজেন্টেটিভ অফ অল দিস all 4 classes, নাজমুল হাসান রাজিন, সেকশন A, সিআর, কে সিআর, আমি তো ভুলেই গেছি। আগে তো স্যার আপনাকে মেসেজ করছি স্যার। আচ্ছা, তাহলে মেসেজ করে দিও। আমি শেয়ার করে দিব তোমাদের 4 জনকে আমার স্লাইডগুলো, 3টা স্লাইড। ওয়ান ইজ এ জেনারেল প্রোডাকশন সিস্টেম, আমি পিডিএফ করে দিব যাতে তোমার জন্য একটু ইজি হয়। আর যাদের আমার স্লাইড একেবারে পাওয়ার পয়েন্ট দরকার, আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকেও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কোশ্চেন থাকলে আমি শুনবো আগামী ক্লাসে। আর এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, অথবা কোনো সাজেশন। কি যেন কথা বলতে চেয়েছিলে, প্লিজ বলো। স্যার আমাদের দেশে যেমন পটেটো সিজনে ফার্মাররা অনেক, মানে প্রোডাকশন অনেক ভালো হয়, তো ফার্মাররা দেখা যায় মানে ভালো প্রাইসটা পায় না। তো সেক্ষেত্রে কি এটা আমাদের এগুলা একটা ভালো ম্যানেজমেন্ট করে এগুলা বাইরে এক্সপোর্ট করার মানে করার কি প্রবাবিলিটি থাকে না, বা এটা কি এটা বিরাট সুযোগ। এটাই তো আমি তোমাকে বলছি যে এর জন্য যেটি এটা দরকার, কেন হয় না স্যার আসলে? এটা না হওয়ার পিছনে আমাদের অনেক দুর্বলতা আছে। তো আমরা অনেক সময় সত্য কথাটা টেবিলের সামনে নিয়ে আসি না। সত্য কথা হলো যে আমাদের সকলের আন্তরিকতার অভাব আছে। তো কৃষক তো খুবই দুর্বল একটা ক্যাটাগরি পিপল। অনেক সময় তারা সুশিক্ষিত না, তারা কার সাথে কথা বলবে, রিপোর্টিং করে দিল দ্যাট মাচ, কিন্তু তাকে যে সাপোর্ট দিবে অনেস্টলি,
এই লোকের অভাব আছে। তারপরে এমন হিডেন এজেন্ডা আছে যেগুলো যদি প্রকাশিত হয় অনেকের মান মর্যাদার হানি হবে, তো তারা চাইবেই না তাদের সুবিধার কারণে সেই কথাগুলো আর প্রকাশিত হোক। তবে সহজ কথা হলো যে আমাদের গভর্নমেন্টের পলিসির দুর্বলতা আছে এবং অর্গানাইজেশনাল উইকনেস আছে, যে ফার্মার্সরা অর্গানাইজ না, আর যদি বাকি অর্গানাইজেশন নামে তখন তাদেরকে এক্সপ্লয়েট করে, যে নাম দেখিয়ে ফার্মারের নাম দেখিয়ে আরো কয়েকটা দুষ্ট লোক তাদের নিজস্ব সুবিধা নেয়। তো উই নিড টু বি অনেস্ট ইনস এন্ড আউট। তখন কিন্তু অনেস্ট অফিসার হতে হবে গভর্নমেন্টের, অনেস্ট ওয়ার্কার হতে হবে, অনেস্ট ফার্মার হতে হবে, অনেস্ট ডেভেলপমেন্ট এজেন্ট হতে হবে। এখন আমি ডেভেলপমেন্ট এজেন্ট, এখন আমি দেখা গেল যে কাউকে একটু ফাঁকি দিয়ে আমার লাভের অংশ বেশি নিতে চাই, তো তখন কদিন পরে তো আমার এই মুখের ছবি তো বেরিয়ে আসবে, তাই না? তখন লোকেরা আবার আমার কথা শুনবে না, যে স্যারের পিছনে গেলাম, স্যারই দেখি এখন আমাদেরকে এক্সপ্লয়েট করছে, তো তো বড়ই সমস্যা। তো So then to be an entrepreneur, so it's a big stumbling block, sir, I think. আবার বলো। তো তাহলে তো এটা একটা বড় একটা স্টাম্বলিং ব্লক হয়ে দাঁড়ায়, যে আমাদের কেউ যে এন্টারপ্রেনিউর হতে চায় না, যোগ্য লোক নাই তো, দুর্বল লোক, সে তো গিয়ে মনে করো যে লাইক ইফ আই উড বি এন এন্টারপ্রেনার, ডু ইউ থিংক আই উড স্টপ এনিওয়্যার? নো। তো why not মাই, কেবল তাহলে আমি এখন তো শিক্ষকতা বাদ দিয়ে নামতে হবে সব, আই মাস্ট রিজাইন। তো এখন কোন অধ্যাপক চাইবে যে তার ক্যারিয়ারের শেষে এসে এগুলো রিজাইন করে দিয়ে এগুলোতে রীতিমতো ফাইট করতে হবে তোমাকে এগেইনস্ট দা অডস? তো তেমন সাহসী লোক, তো তাকে জীবনের হুমকি থাকবে অনেক জায়গায়। হুমকি নেবে কে? আমার মতো একটা বুড়ো মানুষ এখন নেবে? আই এম 58। তুমি এজ এ ইয়াং বয় ইউ ক্যানট স্পেয়ার দ্য ডিসপ্লে দ্য কারেজ। তো খেয়াল করো ব্যাপারটা। তো তোমার ডেফিনেটলি আমাদের দেশে একটা পলিটিক্স ইজ অ্যান ইস্যু, ইজ অ্যান ইস্যু যেটা নাকি ভেরি আনক্লিয়ার। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস পলিটিক্স? The purpose of politics যদি ক্লিয়ার হয়ে যায় যে yes we want to see our economy developing, তাহলে ইকোনমির potato is a sector, other this and that, other crops, rice is a sector, jute is a sector। এই সেক্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো আমার লিডারশিপেরই সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা, এবং এখানে লুপহোলস গুলো আমাকে সরিয়ে দেওয়া উচিত হবে আমার পক্ষ থেকে, কারণ আই এম পাওয়ারফুল, আই এম আ লিডার। তো আমাদের তো লিডারশিপ তো এইভাবে তৈরি হয়নি, আমরা শুধু একটা পিরিয়ড হবে, একটা কিভাবে সময় কেটে যাবে সেই চিন্তা করছি। তো যে মনে করা যায় আমাদের কৃষি সেক্টর এখন দিচ্ছে আমাদের এগ্রিকালচারই তো মন্ত্রী, এগ্রিকালচারিস্ট। তো তিনি তো মন্ত্রিত্বটাকে রক্ষা করাটা কি নাম্বার 1 প্রায়োরিটি দিবেন, এজেন্ডা অফ দ্য গভর্নমেন্টকে তিনি প্রায়োরিটি দিবেন, কারণ গভর্নমেন্ট ওনাকে ট্রাস্ট করেছে যে আমরা উই আর রানিং এ ক্যাবিনেট, তো ক্যাবিনেটের পারপাসটাকে প্রায়োরিটি দিচ্ছে। তো ওগুলোকে ম্যানেজ করতে গিয়া ফার্ম পর্যন্ত পৌঁছতে যে এনার্জি থাকা উচিত, এটি অনেক সময় অনেক ভালো লোকের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু এটা যখন আমরা পারবো তখনই আমাদের উন্নতিটি সুন্দর হবে। তারপর প্রতারকের জায়গা, এমনিতেই কিছু করেনি, সে সুবিধা নিতে চায়। এমন ফার্মারের যে অভাব আছে তা তো নয়, এক্সপোর্ট করতে চায়, তাকে পারমিট দিলে পরে সে এলোমেলো জিনিস এক্সপোর্ট করে বসে থাকে, তো লাভ হলো তো না। আমার কোনো ল্যাবরেটরি নাই, টক্সিসিটি অ্যানালাইসিসের জন্য কোনো ভালো সায়েন্টিফিক ইনভেস্টমেন্টই আমার নাই। তো আমি কিভাবে বলবো যে আমার পটেটো খুবই ভালো, নিয়ে যাও ইউরোপের লোকেরা, অমুকের লোকেরা, তো এলোমেলো সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে বাধ্য হয়ে, তাহলে এটা তো আমার ক্রেডেনশিয়াল তৈরি করে না। তো অনেক সমস্যা আছে, কিন্তু সমাধান অবশ্যই করা সম্ভব। হোল সিস্টেমই প্রবলেম, স্যার। But there is no reasons to become pessimist. Situation is improving, but slow. তো I'm sure এই যে তোমার যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি তো তোমার সকল শিক্ষকের হওয়া উচিত, সকল শিক্ষক তো করছে না। খেয়াল করো, তোমার সকল শিক্ষকের এই কোশ্চেন নেই, তিনি মনে করছেন যে এটা সম্ভব না। তো সম্ভব, যিনি মনে করছেন সম্ভব না তার পক্ষে তো আসলেই সম্ভব না। কিন্তু আমরা ধাপে ধাপে এগোবো, আমরা সবকিছু একসাথে পারবো না। তো কোন একটা এন্ড থেকে তো এমন রিয়েলি ডেডিকেটেড ওয়ার্কার লাগবে। তো সবাই যদি একজন আঙ্গুলের আরেকজনের দিকে আঙ্গুল দেখায় বলছে যে উনি করে দিলে ভালো হতো, তুমি কি করবে? তোমারটাই করো। আমরা কেউ তো সেই
আর পরীক্ষা না দিয়ে চাকরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে তো কেউ কিছু বলে না। দেখো স্যারের ক্লাসে অ্যাটেনশন না দিও, তুমি কিন্তু পাশ করে যাবে। এবং অনেকে অনেক রকমের কথাও বলছে, শুনছি কেউ আমার স্ক্রিনে দাগাচ্ছিল, তারাও তো অনেকের আগে চাকরি পেয়ে যাবে। মাই ফার্স্ট বয় উইল রিমেইন আন্ডার দ্য মার্সি অফ দ্য ডিভাইন। তার সে ফার্স্ট হয়েও তো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে কিনা, নোবডি নোস। আমার একটা কোশ্চেন ছিল স্যার। এই যে সিচুয়েশন, এটারও পরিবর্তন হবে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার মানে আমাদের বাসার সামনে মানে অল্প কিছু জায়গা ছিল, এখানে মানে এখানে বাগান করার জন্য। স্যার এখানে স্যার আমাদের বাগানে স্যার কিছু হল্যান্ডের কিছু আলু মানে টিউবার যেগুলো আছে, টিউবার গুলো আপনি কিছুটা অংশ কেটে দিয়ে আমরা আমাদের বাসার সামনে লাগিয়ে দিয়েছিলাম আর কি। নভেম্বরে ফার্স্ট উইকে লাগানো হয়েছিল। এখন লাগানো হয়েছিল মোটামুটি অনেকগুলাই, এর ভিতরে আমি মেবি 60% মতো জার্মিনেশন হয়েছে। এখন ল্যান্ড প্রিপারেশনের সময় এখানে কোনো রকম অতিরিক্ত মানে কোন ফার্টিলাইজেশন, কোন রকম ফার্টিলাইজার দেওয়া হয় নাই। জাস্ট বাগানের উদ্দেশ্য, বাগান করার উদ্দেশ্য যেখানে শুধুমাত্র গোবর মাটি মানে গোবর সাজে দেওয়া হয়েছিল এখানে, মানে জমিটা তৈরি করার সময় মানে গোবর মাটিতে মিক্স করা হয়েছে, কিন্তু অতিরিক্ত কোনো ফার্টিলাইজার এখানে অ্যাড করা হয়নি স্যার। এখন স্যার জার্মিনেশন সবগুলা মোটামুটি পটেটো ম্যাক্সিমাম গুলাই হয়েছে, ম্যাক্সিমাম গুলাই জার্মিনেশন হয়েছে, সবগুলার সিডলিং গুলো বেরোয়েছে আর কি। এখন স্যার এগুলো এখন এক্সট্রা কোনো করতে হবে কি, মানে কাল্টিভেশন অপারেশন করতে হবে কি স্যার? মানে এখন গাছের গ্রোথ যদি ভালো থাকে, তোমার তো এখন মেইন কাজটা হবে যে অনেক সময় তোমার গার্ডেন ক্রপে তোমার এক্সট্রা ফার্টিলাইজার না দিলেও হয় যদি সয়েল ফার্টিলিটি ভালো থাকে। পটেটো নিজেই বেশ ভালো খাবার, তার চাহিদা আছে। তো অ্যাটলিস্ট তোমাকে এখন যেটা করতে হবে যে ইউরিয়া, এমপি এগুলি তোমার হয়তো কিছু দিতেই হবে। তো এটা গাছে তুমি একটু ডোজটা দেখো কতটুকু জায়গা, ক্যালকুলেট করে একটু হিসাব করো, 2-3 স্টেজে দিবে। আর যদি অল্প জায়গা খুবই অল্প জায়গা। আচ্ছা, তাহলে আন্দাজ করে দিবে, একটু হিসাব করো কত স্কোয়ার ফিট হবে, কত মিটার স্কোয়ার, হেক্টর দিয়ে ভাগ করো, তো অল্প একটু কিনে ছিটিয়ে দাও। কিছু ম্যানেজমেন্ট তো লাগবে, আর ওয়াটারিং তো লাগবে, ইরিগেশনটা করো ঠিক মতো। হ্যাঁ স্যার, ইরিগেশন প্রায় দেওয়া হয়, মানে প্রতিদিনে মোটামুটি পানি দেওয়া হয়। আর এখানে তো মানে লোমি সয়েল তো, লোমি স্যান্ডি সয়েল তো, মানে এখানে শুকায় যায় আর কি, পানি না দিলে মাটিটা শুকায় আপনি ভালো ভালো হয়ে যায় আর কি, উপরের লেয়ারটা। এখানে প্রায় মোটামুটি প্রতিদিন আমি ইরিগেশন করি আর কি। অল্টারনেটিভ হয়তো হবে ডিপেন্ডিং অন দ্য স্কোপ। কিন্তু স্যার কোনো ফার্টিলাইজার কোনো অ্যাড করিনি আর কি, মানে অর্গানিক যেটা ফার্টিলাইজার ছিল, যেটা গোবর যেটা মিক্স করা আছে, কাওডাংটা শুধুমাত্র ওইটাই দেওয়া হয়েছে, কিন্তু অতিরিক্ত কোনো ফার্টিলাইজার কিন্তু এই পর্যন্ত দেওয়া হয়নি স্যার। এখন দিবে। গাছ কতদিন হয়েছে? গাছে নভেম্বরে লাগিয়েছো শুরুতে নাকি আরো আগে? নভেম্বরের শুরুতে। তো নভেম্বর শেষ হলো, এক মাস হলো। হ্যাঁ, দিস ইজ রাইট টাইম টু গিভ সাম এক্সট্রা ফার্টিলাইজার। তুমি ইউরিয়া এবং এমপি যদি একমুট করে দেখো না কতদূর জায়গা, একটু ছোট ব্যালেন্স থাকে, একটু হিসাব করে একটু ব্যবহার করো, 2 ধাপে দিয়ে দিবে, ইউরিয়া এবং টিএসপি না এমওপি। স্যার এখানে শুধুমাত্র আলু নয়, এখানে অনেক শেষে 10 মিনিট চলে ঠিক আছে। স্যার এখানে স্যার রসুন, তারপর পেঁয়াজ, লাল শাক, এটা তাহলে একটা মিডিয়াম স্কেলের একটা দিয়ে দিবে, সে লাইক এভারেজ করে ফেলো, কয়েকটা ক্রপের এভারেজ করে একটা ফার্টিলাইজার ডোজ দাও, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন ক্লাস আমি ক্লোজ করব। যদি কারো বিশেষ কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে রিং দিতে পারো, সেটি আমার ওই যে বাংলা লিংক কি বলে গ্রামীণ নাম্বারটার মাধ্যমে। একটা কোশ্চেন করতে পারি স্যার ব্রিঞ্জাল রিলেটেড? হ্যাঁ বলো। স্যার আমার খালার বাসায় ব্রিঞ্জালের গাছ শুকিয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে ব্রিঞ্জাল ধরা অবস্থায় গাছ শুকিয়ে মারা যাচ্ছে, স্যার এই ক্ষেত্রে কি করতে পারি? এটা কি উইল্টিং বোধহয় হচ্ছে, শুকিয়ে যাওয়া মানে উইল্টিং। হ্যাঁ স্যার উইল্টিং। হ্যাঁ উইল্টিং হলে আসলে খুব ডেঞ্জারাস কথা। এটা লাইক এখন এটা কি কারণে উইল্টিং হচ্ছে এটা যদি একটু আইডেন্টিফাই করতে পারো, ওই যে পটেতে বলেছি যে এটা একটা গাছের একটু বয়সে করতে করে একটু চেক করে দিতে হবে যে এটা কি নিমাটোড হচ্ছে কিনা। নিমাটোডের ভেরি কমন, সোলানিসিয়াস ভেজিটেবলে নিমাটোডের উইল্টিং হয়। তো নিমাটোড হলে তোমার গাছের ওই ইনসেক্টিসাইড দিতে হবে ছড়িয়ে।
তাহলে কিন্তু নেমাটোড মরে যাবে। বা একটু ফ্লাডিং করে দিতে হবে গাছের গোড়ায়, যে তখন কি এই ধরনের ইনসেক্টিসাইড স্যার প্রেফার করবেন? সয়েল ইনসেক্টিসাইড যেমন ফুরাডান, আর এই ক্যাটাগরির ইনসেক্টিসাইড যেটা মাটিতে দিয়ে দেওয়া যায় ইরিগেশন ওয়াটারের সাথে, তখন নিমাটোড মরে যায়। তো এখন নিমাটোড হলো কিনা এটা আগে বুঝতে হবে, তাহলে গাছে গোড়ায় নট হচ্ছে কিনা। আর যদি এমন হয় যে না এটা ফাঙ্গাল সোর্স থেকে হচ্ছে, তাহলে তার এই গাছের ওই যে টমেটোতে যেমন বলেছি, সরি আলুতে যেমন দেখিয়েছি যে মাঝখানে কালো হয়ে যাবে, তাহলে এটা ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন হলে ইনফেকশন হয়েই গেছে, দেন দিস প্ল্যান্ট ক্যানট বি টেকেন ইনটু লাইফ ব্যাক। তাই জন্য ইরিগেশন দিলে আবার ব্যাকটেরিয়াল উইল্ট হলে পরে ছড়িয়ে যাবে অন্যান্য গাছে, দেখো ঝামেলা আছে। কিন্তু ইরিগেশন দিয়ে দিলে নেমাটোডের জন্য হেবিসে, তাহলে এক গাছের গোড়া থেকে আরেক গাছে চলে যাবে যদি এটা ব্যাকটেরিয়াল উইল্ট হয়। এই জন্য চেনা দরকার। তো নর্মালি তোমার জমিটাকে যদি আগে থেকে একটু প্রিপেয়ার করা যায়, ভালোভাবে রোদে শুকানো যায় মাটিটাকে কেটে, তখন এগুলো ঝামেলা কমে। আর ওই কোন ক্রপের পরে কোন ক্রপ চাষ হচ্ছে এই চেইনটা যদি ব্রেকডাউন করে দেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু উইল্ট থেকে বাঁচা খুব কঠিন কাজ। জাস্ট তাহলে ব্রিঞ্জলের আগে পরে কি ধরনের ক্রপ ওখানে দেওয়া যেতে পারে স্যার? নন সোলানেসিয়াস ভেজিটেবল দেবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সোলানেসির কিছুই দেওয়া যাবে না, তাহলে একটা সাইকেল ব্রেক করলে পরের সিজনে এই সমস্ত ঝামেলা কমবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিবডি। যদি কারো কোনো কোশ্চেন থাকে যে ক্লাসের পরে স্যার সাথে কথা বলতে হয়, সবাইকে তার হ্যাং করে রাখা যাবে না, প্রয়োজনে আমার ওই বাংলা লিংক নাম্বারে ফোন দিবে 0197 and then the rest number is the same 0197 and the other numbers are as of my Grameen number. Then we can discuss enough time. I wish to see you again next week. যদি আর কোনো বিশেষ ঝামেলা তৈরি না হয়, বিদ্যুতের সমস্যা না থাকে, ইন্টারনেটের সমস্যা না থাকে, I want to see you everybody. Okay, goodbye for today. আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।